আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বেসিক ক্যাম্পাসের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগত। আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে নবম শ্রেণীর পদার্থবিজ্ঞানের নবম সপ্তাহের অ্যাসাইনমেন্ট 2 নিয়ে, যে অ্যাসাইনমেন্টের শিরোনাম হলো পদার্থবিজ্ঞানের ক্রমবিকাশ কিভাবে ঘটেছে তা নিয়ে প্রতিবেদন রচনা। এখন বন্ধুরা আমরা প্রশ্নপত্রে চলে যাব। বন্ধুরা, আমাদের প্রশ্নপত্রে দেওয়া আছে এরকম অধ্যায়ের শিরোনাম হলো প্রথম অধ্যায় ভৌত রাশি ও পরিমাপ। পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠ নম্বর ও বিষয়বস্তু এগুলো তোমরা পড়ে নেবে। অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ, অর্থাৎ যে কাজটা আমাদের করতে হবে সেটা হলো পদার্থবিজ্ঞানের ক্রমবিকাশ কিভাবে ঘটেছে তা নিয়ে একটি প্রতিবেদন রচনা করো। তাহলে বন্ধুরা, এখন আমরা উত্তরপত্রে চলে যাব। বন্ধুরা, যেহেতু আমাদেরকে প্রতিবেদন রচনা করতে বলা হয়েছে, সেহেতু আমাদের প্রতিবেদনের শুরুতে যা লিখতে হবে সেগুলো হলো তারিখ লিখবে বরাবর, প্রধান শিক্ষক ক উচ্চ বিদ্যালয় রংপুর। এখানে যে ক উচ্চ বিদ্যালয় দেওয়া রয়েছে এখানে তোমরা নিজেদের বিদ্যালয়ের নাম দিবে। বিষয় পদার্থবিজ্ঞানের ক্রমবিকাশ কিভাবে ঘটেছে এই সম্পর্কে প্রতিবেদন। জনাব, বিনীত নিবেদন যে আপনার আদেশ নম্বর, এখানে যে কথাগুলো লেখা হয়েছে যে ক, উ আর বি, এখানে তোমরা নিজেদের বিদ্যালয়ের প্রথম অক্ষরটা এই ক এর পরিবর্তে বসাবে এবং উচ্চ, এখানে এটার অর্থ উচ্চ আর বি এর অর্থ বিদ্যালয়। আর তারপর লিখবে 06 হাইফেন দিয়ে 2021 তারিখ 24 জুন 2021 অনুসারে পদার্থবিজ্ঞানের ক্রমবিকাশ কিভাবে ঘটেছে এই সম্পর্কে শীর্ষক প্রতিবেদনটি নিম্নে পেশ করছি। বিনীত নিবেদক, এখানে নিজের নাম দিবে, শ্রেণী দিবে এবং নিজের রোল দিবে। তাহলে বন্ধুরা, এখন আমরা কিভাবে প্রতিবেদনটা লিখবো সেদিকে চলে যাই। প্রথমে আমাদেরকে সূচনা লিখতে হবে। বন্ধুরা, আমি আজ একটু দ্রুত বলবো, যেহেতু এইটা বোঝার মতো এখানে কিছুই নেই, এবং এটা যদি আমি সম্পূর্ণ আস্তে আস্তে বলি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এবং তোমরা দেখতেও বিরক্ত বোধ করবে। তাহলে বন্ধুরা, আমি একটু দ্রুতই বলবো, তোমরা বুঝে নিও। সূচনা: বিজ্ঞানের যে শাখায় পদার্থ ও শক্তি নিয়ে আলোচনা করা হয় সেই শাখাকে বলা হয় পদার্থবিজ্ঞান। পদার্থবিজ্ঞানের মূল লক্ষ্য পর্যবেক্ষণ, পরীক্ষণ ও বিশ্লেষণের আলোকে বস্তু ও শক্তির রূপান্তর ও সম্পর্ক উদ্ঘাটন এবং পরিমাণগতভাবে তা প্রকাশ করা। পদার্থবিজ্ঞানের পরিসর, এই পয়েন্টটি দিতে হবে। বিজ্ঞানের চাবিকাঠি হলো পদার্থবিজ্ঞান। পদার্থবিজ্ঞান বিজ্ঞানের একটি মৌলিক শাখা, কেননা এর নীতিগুলোই বিজ্ঞানের অন্যান্য শাখাসমূহের ভিত্তি তৈরি করেছে। উদাহরণস্বরূপ, শক্তির সংরক্ষণশীলতা নীতি পদার্থবিজ্ঞানের একটি মূল নীতি, যা পরমাণুর গঠন থেকে শুরু করে আবহাওয়ার পূর্বাভাস দান পর্যন্ত বিজ্ঞানের বিস্তৃত এলাকার মূল ভিত্তি। প্রকৌশল শাস্ত্র থেকে শুরু করে চিকিৎসা বিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান থেকে শুরু করে সমুদ্র বিজ্ঞান, জীববিজ্ঞান থেকে শুরু করে মনোবিজ্ঞান, সর্বত্র পদার্থবিজ্ঞানের পদ্ধতি ও যন্ত্রপাতি প্রভূত ব্যবহার রয়েছে। পঠন পাঠনের সুবিধার জন্য পদার্থবিজ্ঞানকে আমরা প্রধানত নিম্নোক্ত শাখাগুলোতে ভাগ করতে পারি। 1 নম্বর হলো বলবিজ্ঞান, 2 নম্বর তাপ ও তাপগতি বিজ্ঞান, 3 নম্বর শব্দ বিজ্ঞান, 4 নম্বর আলোক বিজ্ঞান, 5 নম্বর হলো তাড়িৎ চৌম্বক বিজ্ঞান, 6 নম্বর কঠিন অবস্থার পদার্থবিজ্ঞান, 7 নম্বর হলো পারমাণবিক পদার্থবিজ্ঞান, 8 নম্বর নিউক্লিয় পদার্থবিজ্ঞান, 9 নম্বর কোয়ান্টাম পদার্থবিজ্ঞান এবং 10 নম্বর হলো ইলেকট্রনিক্স ইত্যাদি। বন্ধুরা, এবার আমাদেরকে যে পয়েন্টটি দিতে হবে সেটি হলো পদার্থবিজ্ঞানের ক্রমবিকাশ, যেটা নিয়ে আমাদের মূল আলোচনা। তাহলে এই পয়েন্টটি দেওয়ার পর তোমরা লিখতে পারো, আধুনিক সভ্যতা বিজ্ঞানের ফসল। বিজ্ঞানের এই অগ্রগতির পেছনে রয়েছে বিজ্ঞানীদের অক্লান্ত পরিশ্রম, নানা আবিষ্কার ও উদ্ভাবন। বিজ্ঞানের কোনো জাতীয় বা রাজনৈতিক সীমা নেই। বিজ্ঞানের উন্নতি, সমৃদ্ধি ও কল্যাণ সকল জাতির সকল মানুষের জন্য। প্রাচীনকাল থেকে বিজ্ঞানীরা বিজ্ঞানের উন্নয়নে অবদান রেখে আসছেন। আমরা এই অনুচ্ছেদে পদার্থবিজ্ঞানীদের অবদান তুলে ধরতে চেষ্টা করব। থেলিস খ্রিস্টপূর্ব 624 থেকে 569 সূর্যগ্রহণ সম্পর্কিত ভবিষ্যদ্বাণীর জন্য বিখ্যাত। তিনি লোডস্টোনের চৌম্বক ধর্ম সম্পর্কেও জানতেন। বিজ্ঞানের ইতিহাসে পিথাগোরাস খ্রিস্টপূর্ব 527 থেকে 497 একটি স্মরণীয় নাম। বিভিন্ন জ্যামিতিক উপপাদ্য ছাড়াও কম্পমান তারের উপর তার কাজ অধিক স্থায়ী অবদান রাখতে সক্ষম হয়েছিল। বর্তমানে বাদ্যযন্ত্র ও সঙ্গীত বিষয়ক যে স্কেল রয়েছে তা তারের
কম্পন বিষয়ক তার অনুসন্ধানের আংশিক অবদান। গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস খ্রিস্টপূর্ব 460 থেকে 370 ধারণা দেন যে পদার্থের অবিভাজ্য একক রয়েছে। তিনি একে নাম দেন অ্যাটম বা পরমাণু। পরমাণু সম্পর্কে তার এই ধারণা বর্তমান ধারণার চেয়ে সম্পূর্ণ আলাদা হলেও বেশ তাৎপর্যপূর্ণ। গ্রিক বিজ্ঞানী আর্কিমিডিস খ্রিস্টপূর্ব 287 থেকে 212 লিভারের নীতি তরলের নিমজ্জিত বস্তুর উপর ক্রিয়াশীল ঊর্ধ্বমুখী বলের সূত্র আবিষ্কার করে ধাতুর ভেজাল নির্ণয়ে সক্ষম হন। তিনি গোলীয় দর্পণের সাহায্যে সূর্যের রশ্মি কেন্দ্রীভূত করে আগুন ধরানোর কৌশলও জানতেন। আর্কিমিডিসের পর কয়েক শতাব্দী কাল বৈজ্ঞানিক আবিষ্কার মন্থর গতিতে চলে। প্রকৃতপক্ষে ত্রয়োদশ শতাব্দীর পূর্বে ইউরোপে বৈজ্ঞানিক অনুসন্ধিৎসার পূর্ণজীবন ঘটেনি। এই সময় পশ্চিম ইউরোপীয় সভ্যতা বিশেষভাবে গ্রহণ করেছিল বাইজান্টাইন ও মুসলিম সভ্যতার জ্ঞানের ধারা। আরবরা বিজ্ঞান, গণিত, জ্যোতির্বিদ্যা, রসায়ন ও চিকিৎসা বিজ্ঞানেও বিশেষ পারদর্শী ছিলেন। এই সময় পদার্থবিজ্ঞানের একটি শাখা আলোক তত্ত্বের ক্ষেত্রে ইবনে আল হাইথাম, যিনি 965 থেকে 1039 এবং আলহাজেন 965 থেকে 1038 এর অবদান বিশেষ উল্লেখযোগ্য। টলেমি 127 থেকে 151 ও অন্যান্য প্রাচীন বিজ্ঞানীরা বিশ্বাস করতেন যে কোনো বস্তু দেখার জন্য চোখ নিজে আলোক রশ্মি পাঠায়। আলহাজেন এই মতের বিরোধিতা করেন এবং বলেন যে বস্তু থেকে আমাদের চোখে আলো আসে বলেই আমরা বস্তুকে দেখতে পাই। আতসী কাচ নিয়ে পরীক্ষা তাকে উত্তর লেন্সের আধুনিকত্বের কাছাকাছি নিয়ে আসে। আল মাসুদি 896 থেকে 956 প্রকৃতির ইতিহাস সম্পর্কে একটি এনসাইক্লোপিডিয়া লেখেন। এই বইয়ে বায়ুকলের উল্লেখ পাওয়া যায়। বর্তমানে পৃথিবীর অনেক দেশে এই বায়ুকলের সাহায্যে তড়িৎ শক্তি উৎপাদন করা হচ্ছে। রজার বেকন 1214 থেকে 1294 ছিলেন পরীক্ষামূলক বৈজ্ঞানিক পদ্ধতির প্রবক্তা। তার মতে পর্যবেক্ষণ ও পরীক্ষার মাধ্যমে বিজ্ঞানের সব সত্য যাচাই করা উচিত। লিওনার্দো দা ভিঞ্চি 1452 থেকে 1519 15 শতকের শেষ দিকে পাখির ওড়া পর্যবেক্ষণ করে উড়োজাহাজের একটি মডেল তৈরি করেছিলেন। তিনি মূলত একজন চিত্রশিল্পী হলেও বলবিদ্যা সম্পর্কে তার উল্লেখযোগ্য জ্ঞান ছিল, ফলে তিনি কিছু সাধারণ যন্ত্র দক্ষতার সাথে উদ্ভাবন করতে সক্ষম হন। গ্যালিলিও নিউটনীয় যুগে এবং তারও আগে সংখ্যায় কম হলেও কয়েকজন পদার্থবিজ্ঞানী জন্মগ্রহণ করেন। বিজ্ঞানের অগ্রযাত্রায় তারা অপরিসীম অবদানও রাখেন। ডক্টর গিলবার্ট 1540 থেকে 1603 চুম্বক তত্ত্ব নিয়ে বিস্তারিত গবেষণা ও তত্ত্ব প্রদানের জন্য চিরস্মরণীয় হয়ে আছেন। আলোর প্রতিসরণের সূত্র আবিষ্কার করেন জার্মানির সেটবল 1591 থেকে 1626। হাইগেন 1626 থেকে 1695 দোলকীয় গতি পর্যালোচনা করেন, ঘড়ির যান্ত্রিক কৌশলের বিকাশ ঘটান এবং আলোর তরঙ্গ তত্ত্বের উদ্ভাবন করেন। রবার্ট হুক 1635 থেকে 1703 পদার্থের স্থিতিস্থাপক ধর্মের অনুসন্ধান করেন। বিভিন্ন চাপে গ্যাসের ধর্ম বের করার জন্য পরীক্ষা নিরীক্ষা চালান রবার্ট বলে। 1627 থেকে 1691 ভন গুয়েরিক 1602 থেকে 1686 বায়ু পাম্প আবিষ্কার করেন। রোমার 1644 থেকে 1710 বৃহস্পতির একটি উপগ্রহের গ্রহণ পর্যবেক্ষণ করে আলোর বেগ পরিমাপ করেন, কিন্তু তার সমসাময়িক বিজ্ঞানীদের কেউই বিশ্বাস করেননি যে আলোর বেগ এত বেশি হতে পারে। কোপার্নিকাস যে সৌরকেন্দ্রিক তত্ত্বের ধারণা উপস্থিত করেন, কেপলার 1571 থেকে 1630 সেই ধারণার সাধারণ গাণিতিক বর্ণনা দেন 3টি সূত্রের সাহায্যে। কেপলারের সাফল্যের মূল ভিত্তি হলো তিনি প্রচলিত বৃত্তাকার কক্ষপথের পরিবর্তে উপবৃত্তাকার কক্ষপথ কল্পনা করেন। গ্রহদের গতিপথ সম্পর্কে তার গাণিতিক সূত্রগুলোর সত্যতা তিনি যাচাই করলেন তার গুরু টাইকো ব্রাহে 1546 থেকে 1601 পর্যবেক্ষণ লব্ধ তথ্যের দ্বারা। আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতির সূচনা ঘটে ইতালির বিখ্যাত বিজ্ঞানী গ্যালিলিওর 1564 থেকে 1642 হাতে।
তিনি প্রথম দেখান যে পর্যবেক্ষণ, পরীক্ষণ এবং সুশৃঙ্খলভাবে ভৌত রাশির সংজ্ঞা প্রদান ও এদের মধ্যে সম্পর্ক নির্ধারণ বৈজ্ঞানিক কর্মের মূল ভিত্তি। গাণিতিক তত্ত্ব নির্মাণ ও পরীক্ষার মাধ্যমে সেই তত্ত্বের সত্যতা যাচাইয়ের বৈজ্ঞানিক ধারার সূচনা করেন গ্যালিলিও, আর এর পূর্ণতা দান করেন নিউটন 1642 থেকে 1727। গ্যালিলিও সরণ, গতি, ত্বরণ, সাম্য ইত্যাদির সংজ্ঞা প্রদান ও এদের মধ্যে সম্পর্ক নির্ধারণ করেন। ফলে তিনি বস্তুর পতনের নিয়ম আবিষ্কার ও শ্রুতিবিদ্যার ভিত্তি স্থাপন করেন। নিউটন তার বিস্ময়কর প্রতিভার দ্বারা আবিষ্কার করেন বলবিদ্যা ও বলবিদ্যা বিখ্যাত তিনটি সূত্র এবং বিশ্বজনীন মহাকর্ষ সূত্র। আলোক, তাপ ও শব্দ বিজ্ঞানেও তার অবদান আছে। গণিতের নতুন শাখা ক্যালকুলাসও তার আবিষ্কার। অষ্টাদশ ও ঊনবিংশ শতাব্দীর আবিষ্কার ও উদ্ভাবন ইউরোপকে শিল্প বিপ্লবের দিকে নিয়ে যায়। জেমস ওয়াটের 1736 থেকে 1819 আবিষ্কৃত বাষ্পীয় ইঞ্জিন শিল্প বিপ্লবের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হ্যান্স ক্রিস্টিয়ান ওয়েরস্টেড 1777 থেকে 1851 দেখান যে তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া আছে। এই আবিষ্কার মাইকেল ফ্যারাডে 1791 থেকে 1867, হেনরি 1797 থেকে 1879 ও ল্যান্স 1804 থেকে 1865-কে পরিচালিত করে চৌম্বক ক্রিয়া তড়িৎ প্রবাহ উৎপাদন করে। এই ঘটনা আবিষ্কারের দিকে আসলে এটি হলো যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরের প্রক্রিয়া আবিষ্কার। 1864 সালে জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল 1831 থেকে 1879 দেখান যে আলো এক প্রকার তাড়িৎ চৌম্বক তরঙ্গ। তিনি তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্রকে একীভূত করে তাড়িৎ চৌম্বক তত্ত্বের বিকাশ ঘটান। 1888 সালে হেনরি হার্জ একই রকম বিকিরণ উৎপাদন ও উদ্ঘাটন করেন। 1896 সালে মার্কনি এরকম তরঙ্গ ব্যবহার করে অধিক দূরত্বে মোর্স কোডে সংকেত পাঠানোর ব্যবস্থা করেন। তারও আগে বাঙালি বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু তাড়িৎ চৌম্বক তরঙ্গের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে শক্তি প্রেরণ করতে সক্ষম হন। এভাবে বেতার যোগাযোগ জন্মলাভ করে। ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে রঞ্জেন এক্স রে এবং ব্যাকেরেল ইউরেনিয়ামের তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন। বিংশ শতাব্দীতে পদার্থবিজ্ঞানে বিস্ময়কর অগ্রগতি ঘটে। ম্যাক্স প্লাঙ্ক আবিষ্কার করেন বিকিরণ সংক্রান্ত কোয়ান্টাম তত্ত্ব। আলবার্ট আইনস্টাইন প্রদান করেন আপেক্ষিক তত্ত্ব। এই দুই তত্ত্ব আগেকার পরীক্ষালব্ধ ফলাফলকেই শুধু ব্যাখ্যা করেনি, এমন ভবিষ্যদ্বাণীও প্রদান করেছে যা পরে আমরা পরীক্ষা নিরীক্ষা দ্বারা প্রমাণিত হয়েছে। আর্নেস্ট রাদারফোর্ডের পরমাণু বিষয়ক নিউক্লিয় তত্ত্ব, নিলস বোরের হাইড্রোজেন পরমাণু ইলেকট্রন সুরের ধারণা পারমাণবিক পদার্থবিজ্ঞানে অনন্ত গুরুত্বপূর্ণ ধাপ ছিল। পরবর্তী গুরুত্বপূর্ণ আবিষ্কার ঘটে 1938 সালে। এই সময় অটো হান ও স্ট্রেটম্যান বের করেন যে নিউক্লিয়াস ফিশনযোগ্য। ফিশনের ফলে একটি বড় ভর সংখ্যা বিশিষ্ট নিউক্লিয়াস প্রায় সমান ভর সংখ্যা বিশিষ্ট দুটি নিউক্লিয়াসে রূপান্তরিত হয় এবং নিউক্লিয়াসের ভরের একটি অংশ শক্তিতে রূপান্তরিত হয়ে জন্ম নেয় নিউক্লিয় বোমা ও নিউক্লিয় চুল্লির। বর্তমানে আমরা নিউক্লিয়াস থেকে যে শক্তি পাচ্ছি তা অতীতের সকল উৎস থেকে প্রাপ্ত শক্তির তুলনায় বিপুল। দিন দিন শক্তির একটি প্রধান উৎস হিসেবে পরিণত হচ্ছে। এই শতাব্দীতেই তাত্ত্বিক পদার্থ বিজ্ঞানে বিকাশ লাভ করেছে কোয়ান্টাম তত্ত্ব, আপেক্ষিক তত্ত্ব প্রভৃতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের প্রফেসর সত্যেন্দ্রনাথ বসু তাত্ত্বিক পদার্থবিজ্ঞানে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তিনি প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের একটি শুদ্ধতার প্রমাণ উপস্থাপন করেন। তার তত্ত্ব বোস আইনস্টাইন সংখ্যা নামে পরিচিত। তার অবদানের স্বীকৃতি স্বরূপ এক শ্রেণী মৌলিক কণাকে তার নাম অনুসারে বোসন বলা হয়। তিনজন নোবেল পুরস্কার বিজয়ী পদার্থবিজ্ঞানী, পাকিস্তানের প্রফেসর আব্দুস সালাম, মার্কিন যুক্তরাষ্ট্রের সেলডন গ্লাসো এবং স্টিভেন ওয়াইনবার্গ একীভূত ক্ষেত্রতত্ত্বের বেলায় মৌলিক বলগুলোকে একত্রীকরণের ক্ষেত্রে তাড়িত দুর্বল বল আবিষ্কার করে অসামান্য অবদান রাখেন। তারও আগে ভারতীয় নোবেল পুরস্কার বিজয়ী পদার্থবিজ্ঞানী চন্দ্রশেখর রমন প্রভাব আবিষ্কার করেন।
বিংশ শতাব্দীতে চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতিতে পদার্থবিজ্ঞান রাখছে গুরুত্বপূর্ণ অবদান। চিকিৎসা বিজ্ঞানে বিভিন্ন যন্ত্রপাতি আবিষ্কারের পাশাপাশি তেজস্ক্রিয় আইসোটোপ বিভিন্ন চিকিৎসায় ব্যবহৃত হয়ে রোগ নিরাময়ের ক্ষেত্রে অসামান্য অবদান রাখছে। বিংশ শতাব্দীতে পদার্থবিজ্ঞানের আরেকটি গুরুত্বপূর্ণ অগ্রগতি মহাশূন্য অভিযান। চাঁদে মানুষের পদার্পণ থেকে শুরু করে মঙ্গল গ্রহে অভিযান সহ মহাশূন্য স্টেশনে মাসের পর মাস মানুষের বসবাস জ্ঞানের ক্ষেত্রে অসামান্য অগ্রগতি। কৃত্রিম উপগ্রহ আবহাওয়ার পূর্বাভাস দানে কিংবা যোগাযোগকে সহজ করতে চমৎকার অবদান রাখছে। আর ইলেকট্রনিক্স তো আমাদের দৈনন্দিন জীবনে নিয়ে এসেছে বিপ্লব, পাল্টে দিচ্ছে জীবনযাপন প্রণালী। রেডিও, টেলিভিশন, ডিজিটাল ক্যামেরা, মোবাইল ফোন, আইপ্যাড আর কম্পিউটারের কথা এখন ঘরে ঘরে। বিভিন্ন ইলেকট্রনিক সরঞ্জাম ও কম্পিউটার মানুষের ক্ষমতাকে অনেকখানি বাড়িয়ে দিয়েছে। বন্ধুরা, এটা ছিল আমাদের আজকের অ্যাসাইনমেন্টের উত্তরপত্রের নমুনা। বন্ধুরা, এখানে বানানে আমরা অনেক ভুল দেখতে পেয়েছি, যেটা হচ্ছে লিখতে গিয়ে ফন্টের চেঞ্জের কারণে চলে এসেছিল। কিন্তু বন্ধুরা, আমি এখানে হচ্ছে যেগুলো ভুল বানান ছিল সেগুলো সেক্ষেত্রেও সঠিক উচ্চারণ করে পড়ে দিয়েছি। তো বন্ধুরা, তোমরা সেখান থেকে বুঝে শুদ্ধ করে লিখে নিবে। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আর নতুন অ্যাসাইনমেন্টের উত্তর পাওয়ার জন্য আমাদের চ্যানেলের পাশেই থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।